গুন্ডারা যাওয়ার সময় গ্রামের ভিতর সব ভাঙচুর করে গেছে। চারিদিকে তছনছ অবস্থা। সনাতন ভট্টাচার্যের গোয়াল ঘর থেকে হাঁস, মুরগি, ছাগল সব 2-3টে করে তুলে নিয়ে গেছে। গণেশের মা লক্ষ্মী বাড়ি ফিরে দেখে তার একমাত্র দুধেল গাইটাকে শহরের গুন্ডারা ছুরি দিয়ে ফালা ফালা করে মেরে রেখে গেছে। অসহায় বাছুরটা তারস্বরে তার মরা মাকে ডেকে চলেছে। ডাক্তার ঢালি তো তার বাড়ির মোড়ের মাথায় পৌঁছে দেখল তার চিলেকোঠার ঘরটা থেকে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে। ঘরে কাকেরা থাকে, হাওয়া বাতাস খেলার জন্য সবসময় একটা জানলা খোলা থাকে। সেই জানলা দিয়েই ঘরের ভেতর আগুন ঢুকিয়ে দিয়েছে ওরা। নিরীহ 124টা প্রাণ খাঁচার ভিতর ছটপট করতে করতে মারা পড়েছে। গ্রামের সবাই বালতি বালতি জল নিয়ে সিঁড়ি দিয়ে ছাদে উঠে আগুন নিভিয়েছে। আর ততোধিক অবাক হয়ে সবাই দেখেছে ডাক্তারবাবুর এই আজব শখকে। তবে এই প্রাণীদের নৃশংস মৃত্যুতে সবচেয়ে যে মানুষটি কষ্ট পেয়েছে সে হলো নুরুল মিয়া। তিনি পাথরের মতো স্থির হয়ে চিলেকোঠার ঘরটার সামনে চুপচাপ বসে রইলেন। সকাল পর্যন্ত কেউ তাকে সরাতে পারল না। এই কাকগুলোকে তিনি নিজে হাতে গড়ে পিঠে তৈরি করেছিলেন। তবে বাঁশঝাড়ের আড়ালে থাকা মোমেনা বেগমের বাড়িটাই একমাত্র যেখানে কোনো রকম ক্ষতি বা ভাঙচুর কিছু হয়নি। জাহানারা আর মর্জিনাদের মাটির ঘর পুরো মাটির সাথে মিশিয়ে দিয়েছে ওরা। কুন্তিবুড়ি দেখল তার বাড়ির মেন দরজা ভাঙা, 3 আলমারি ভর্তি বই সব ছিঁড়ে কুটি কুটি করে সারা উঠোনময় ছড়ানো। রায়জাঠাকে একলা তার বাড়িতে পেয়ে বুড়ো মানুষটাকে পর্যন্ত ছাড়িনি ওরা। এলো পাথারি পিটিয়ে তাকে বারান্দার সামনে ফেলে রেখে গেছে। সারা গ্রাম ধ্বংস করতে করতে তারা শহরে ফিরে গেছে। ক্রমে ক্রমে এও জানা গেল যে আগের দিন জঙ্গলে দুর্ঘটনা ঘটানোর পেছনেও এই সিমেন্ট কোম্পানির মালিকই ছিল। কিন্তু এই পুরো তাণ্ডব লীলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কমলাবাড়ি। কমলাবাড়ির মাসিকে তো মেরে মেরে প্রায় অজ্ঞান মতো করে দিয়েইছে, এবং সারা কমলাবাড়িতে কোনো মেয়েদের না পেয়ে তাদের ঘরের সব লেপ, তোশক, বালিশ, চাদর ফেলে দিয়েছে বাড়ির মাঝখানে থাকা কুয়োর ভিতর। দরজা জানলা তো ভেঙেইছে, রান্নাঘর থেকে বাসনপত্র, চাল, ডাল, সবজি, আনাজ সব করিডোরে ফেলে ছড়িয়ে নষ্ট করে গেছে। কমলাবাড়ির মাসি গলা ফাটিয়ে কেঁদে চলেছে, আর বিউটির গোষ্ঠী উদ্ধার করছে কাঁচা কাঁচা গরম গরম খিস্তির বন্যা বইয়ে দিয়ে। বিউটি তখন অবশ্য ফুলকেতু গ্রামের স্বাস্থ্যকেন্দ্রের বারান্দায় পাতা লম্বা বেঞ্চের ওপর শুয়ে থাকা মনোময় তান্ত্রিকের মাথার কাছে বসে আছে নির্লিপ্ত মুখে। মনোময়ের স্যালাইন চলছে তখন। আগের মতন বিউটি বিউটি করে আর প্রলাপ বকছে না। কিছুক্ষণ পরে জাহানারার বড় মেয়ে মর্জিনা কুন্তিবুড়ি আর বিরূপাক্ষকে সঙ্গে করে সেখানে উপস্থিত হলো। ভাইপো মনাকে এরকম রক্তাক্ত অবস্থায় দেখেই তার বিধবা পিসি মরা কান্না জুড়ে দিল। ওরে আমার মনা রে, কি হলো রে? এ কোন ডাইনির নজর পড়ল গো? ও গো, আমি স্বর্গে গিয়ে তোর মা বাপকে কি জবাব দেব রে? আমার এই সর্বনাশের জন্যে যে দায়ী ভগবান, তারে তুমি পঙ্গু করে রাস্তার ভিখারি করে দাও গো। মর্জিনা, 2জন নার্স, একজন ডাক্তার মিলেও তাকে সামলাতে পারছে না। বিরূপাক্ষ বেঞ্চির পাশে জানালার ধারে মাথা নিচু করে তার মালিকের দিকে চেয়ে বসে রইল। বিউটি বুঝতে পারছে এই বৃদ্ধা মহিলা তাকেই উদ্দেশ্য করে ক্রমাগত সাপসাপন্ত করে চলেছে। বিউটি এও জানে কমলাবাড়িতে এক্ষুনি ফিরে গেলেই মাসি তাকে গালাগাল করা শুরু করবে। বিউটির তো কমলাবাড়ি ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই। বিউটির নিজের একটা বাড়ি নেই, নিজের কোনো মানুষ নেই। বিউটি একা, কমলাবাড়ির অন্যান্য মেয়েদের মতোই একা, কমলাবাড়ির মাসির মতো ভীষণ ভীষণ একা। বিউটি কমলাবাড়ির দিকে যাওয়ার জন্য বেঞ্চি থেকে উঠে দাঁড়ালো। তান্ত্রিকের নিজের লোকেরা এসে গেছে, তার প্রয়োজন ফুরিয়েছে। সে ধীরে ধীরে কমলাবাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করল। জঙ্গলে শ্রমিকরা আন্দোলন তুলে নিয়েছে। তাদের সবাইকে একটা করে বিদেশি ব্র্যান্ডের মদ আর নতুন বছরের জন্য কিছু বোনাস নগদ হাতে হাতে দেওয়া হয়েছে। একমাত্র সেই রাধুনী আর তার হেল্পার ছোকরা প্রতিবাদ অব্যাহত রেখেছিল বলে তাদের কাছ থেকে ছাঁটাই করে
জঙ্গল থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। তারা অবশ্য বাড়ি ফিরে যায়নি। তারা দুজন রায়জেঠার বড় ছেলের বন্ধু মফিজুলের জল করে গিয়ে কাজ নিয়েছে। শহরের গুন্ডারা মফিজুলের ভেড়িতে বিষ ঢেলে দিয়ে সব মাছ মেরে দিয়ে গেছে। ফলে তাকেও আবার সব নতুন করে শুরু করতে হয়েছে। গ্রিক কবি হোমার হেলেনের কথা লিখেছিলেন, যার জন্য সম্পূর্ণ ট্রয় নগরী ধ্বংস হয়েছিল। কিন্তু বিউটির কথা এখন জঙ্গলের প্রতিটা শ্রমিকের মুখে মুখে ফিরছে। বিউটির জন্য তছনছ হয়ে গেছে সারা ফুলকেতু গ্রাম। তারা বিউটির কথা বলতে বলতে জঙ্গলের মাটির আরো গভীরে পৌঁছে গেল, যেখানে গাছের শিকড় পর্যন্ত পৌঁছাতে পারেনি। আর একটু খুঁড়লেই যেন পৃথিবীর মাঝখানে থাকা জ্বলন্ত লাভা পায়ের কাছে ভেসে উঠবে। ঠিক সেই মুহূর্তে শ্রমিকরা আবিষ্কার করল সুড়ঙ্গের শেষে এক বিরাট ফাঁকা জায়গা জুড়ে সোনালি রঙের এক বিরাট পিরামিড। শ্রমিকদের মাথায় লাগানো টর্চের আলোতে তা বারবার ঝলমল করে উঠছে। শ্রমিকরা বুঝতে পারল এই সেই গুপ্তধন, যার কথা স্বপ্নে দেবী দেখা দিয়ে মন্ত্রীকে বলেছিলেন। রামবাবুকে খবর দেওয়া হলো। তিনি সুড়ঙ্গ বেয়ে নেমে এলেন সেই পিরামিডের সামনে। সোনার ইট দিয়ে তৈরি এক বিশাল পিরামিড, কিন্তু সে সোনায় কারুর হাত দেওয়ার জো নেই। নিমেষে হাতে কারেন্টের মতো কিছু লাগছে। কাঠের লম্বা লাঠি, তাতে বেশিক্ষণ ছুঁয়ে রাখলেই তা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। শক্ত কিছু দিয়ে আঘাত করতে গেলে উল্টো দিক থেকে তার বহুগুণ বেশি শক্তিশালী কেউ যেন ধাক্কা দিয়ে পিছনে ঠেলে দিচ্ছে। রামবাবু শহরে মন্ত্রী আর তার জামাইকে খবর পাঠালেন। তারা এসে দেখল, কিন্তু কোনো সুরাহা বের করা গেল না। মন্ত্রী বুঝে উঠতে পারলেন না যে স্বপ্নে তাহলে কেন দেবী দেখা দিয়ে এই গুপ্তধনের খোঁজ দিলেন। তাহলে কি পুরোটাই দেবীর খেয়াল? সামনে এত অগাধ সম্পত্তি, অথচ তাকে একটু হাত দিয়ে দেখার সুযোগটুকু আর পাওয়া যাচ্ছে না। সবার কেমন জানি পাগল পাগল লাগতে শুরু করলো। প্রথমে মন্ত্রী, তারপর তার জামাই, তারপর রামবাবু, তারপর একে একে সব শ্রমিক মা মা বলে চেঁচাতে লাগলো। ফুলকেতু গ্রামের মন্দিরের ঘরগুলোরও অনেক তলায় সেই পাতালপুরীতে এক ট্রান্সের মতো অবস্থা সৃষ্টি হলো। সবাই যেন দেবীর কাছ থেকে উত্তর নিয়েই তবে ক্ষান্ত হবে। তাদের সেই চিৎকারের অনুরণন মাটির থেকে গাছের শিকড়, তারপর গাছের শিকড় থেকে গাছের কাণ্ড বেয়ে তার পাতায়, এবং সেই পাতা থেকে ধীরে ধীরে ফুলকেতু গ্রামের বাতাস, আর সেই বাতাস থেকে মানুষের নিঃশ্বাস হয়ে ফুলকেতুবাসীর রক্তে মিশে যেতে লাগলো। কেটে যেতে লাগলো প্রাচীন মৃত বনবাসীদের অভিশাপ। অন্তরিক্ষ থেকে দেবী মিটি মিটি হাসতে লাগলেন।